সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্র এখন অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে। সাথে আছি আমি মোস্তফা ফিরোজ। আপনারা জানেন যে আমরা গত 5ই জানুয়ারি নির্বাচনের পর আমরা নতুন আঙ্গিকে এই অনুষ্ঠানটি শুরু করেছি এবং এইটি আমরা বলেছি যে 5ই জানুয়ারি নির্বাচনটা নিয়ে নানান রকম বিতর্ক, নানান রকম সমালোচনা, একটি পূর্ণাঙ্গ নির্বাচন হয়নি। মূল কারণ হচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনের বাইরে ছিল। সুতরাং এর পরবর্তীতে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, গণতন্ত্রের যে অভিযাত্রা সেই অভিযাত্রাকে আরও বেগবান করা, সেই লক্ষ্য নিয়ে একটা মতামত এবং একাডেমিক টাইপের আমরা এই অনুষ্ঠানটি আমরা শুরু করেছি গণতন্ত্র এখন এই নাম দিয়ে। এর মধ্যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ হয়েছে, যেই উপজেলা নির্বাচনটি বহুত প্রত্যাশিত ছিল, যে কারণে 5ই জানুয়ারি নির্বাচনটি বিতর্কিত হওয়ার পর সবার আশা ছিল যে এই নির্বাচনটি অনেক সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং এই ব্যাপারে নির্বাচন কমিশন সরকার সর্বাত্মক চেষ্টা করবে। কিন্তু তারপরও আমরা দেখেছি যে এই নির্বাচনটি যতটা প্রত্যাশা ছিল এবং ভেঙে ভেঙে নির্বাচন করার মানে অনেকে ধরে নিয়েছিল যে এই নির্বাচনটা যাতে খুবই সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে হয়, সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সর্বশক্তি নিয়োগ করতে পারে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে, সেই কারণে হয়তো ধাপে ধাপে নির্বাচনগুলো হচ্ছে। কিন্তু আমরা এই 97টি উপজেলা নির্বাচনেও দেখলাম ব্যাপক অনিয়ম, কারচুপির অভিযোগ। যদিও নির্বাচন কমিশন বলছে যথেষ্ট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা একটি নমুনা হিসাবে দেখাতে চাই, একটি রিপোর্ট দিয়ে আমরা শুরু করব। তবে তার আগে আমরা একদম 21শে ফেব্রুয়ারির আমরা ঠিক পূর্ব মুহূর্তে, সুতরাং ভাষা আন্দোলনে 20 শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করছি। আমরা শুরুতেই উপজেলা নির্বাচন নিয়ে আমরা যে অনিয়মের একটি রিপোর্ট দেখি আমরা আলোচনাটা শুরু করব। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে চলছিল নবাবগঞ্জ ও দোহার উপজেলার নির্বাচন। দুপুরের পর থেকেই কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ আসে বাংলাভিশনের কাছে। এ তথ্যের সত্যতা খুঁজতে গিয়ে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। জাল ভোটের সঙ্গে জড়িত স্বয়ং পুলিশ সদস্যই। আপনার হাতে কি এটা? আপনার হাতে কি? আপনার হাতে কি? আপনার হাতে কি এটা? আপনার হাতে কি? আপনার হাতে এটা কি? আপনার হাতে কি? রাখেন ওটা, রাখেন রাখেন ওটা, রাখেন ওটা, ধরেন। কথা বলবো। হ্যাঁ, কথা বলেন, এদিকে আসেন। কথা বলবো। রাখেন, দাঁড়ান। আরে ধর। রাখেন ওটা, ক্যামেরা হাতে কেন? ক্যামেরা হাতে দিতেছেন কেন? হ্যাঁ, দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনি দাঁড়ান। কেন্দ্রের বাইরে বাংলাভিশনের ক্যামেরায় ধরা পড়ে পুরো একটি ব্যালট বই সহ। নবাবগঞ্জের মাঝিরকান্দা কেন্দ্রে ঘটে এই জাল ভোটের ঘটনা। না, আপনার উপস্থিতিতে এই ঘটনা ঘটছে এবং আপনি সে সময় কেন্দ্রে উপস্থিত ছিল স্ট্রাইকিং ফোর্স। তবে জাল ভোটের বিষয়ে মন্তব্য করতে চাননি স্ট্রাইকিং ফোর্সের পুলিশ কর্মকর্তা। আচ্ছা, ঠিক আছে, আপনার নাম এবং পরিচয়টা জানতে চাচ্ছি। না, এটা তো আমার সিনিয়র অফিসার বলল। আপনার নাম পরিচয় আপনার সিনিয়র অফিসার বলবে? না। এইদিকে মাঝিরকান্দা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বাংলাভিশনকে জানান পুলিশের উপস্থিতিতেই তার কাছ থেকে 400 ব্যালট ছিনতাই করা হয়। পুলিশকে আমি টেলিফোন করে এখানে আনার পরে যখন পুলিশ এখান থেকে চলে গেল, ওইখানে যে গল্পগুজব করা শুরু করলো এবং তারা এই সুযোগে এই কাজটা করলো, তখন আমি বুঝতে পারলাম যে না, আপনারা বুঝতে পারতেছেন যে কি ঘটনা ঘটলো, আমি বুঝতে পেরেছি কি ঘটনা। এই অবস্থায় আমার কাছ থেকে 4টা চেয়ারম্যানের 400 তারা ছিনতাই করে নিয়ে গেল। এরপরই সেই কেন্দ্রে উপস্থিত হন র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্যবস্থা নেন দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে। তবে এখানেই শেষ নয়। মাঝিরকান্দা কেন্দ্র ছাড়ার পর বাংলাভিশন টিমের পিছু নেয় স্ট্রাইকিং ফোর্সের ওই পুলিশ অফিসার এবং সংবাদটি প্রচার না করতে উপঢৌকনেরও প্রস্তাব দেন। অন্যদিকে কয়েকজন প্রার্থী অভিযোগ করেন ভয়ভীতি দেখানোর কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হয়েছে। দর্শক, যে কেন্দ্রটিকে ঘিরে আমরা এই রিপোর্টটি দেখালাম, এটা আমরা অবশ্যই এটা বলতে চাই না যে এটি 97টা উপজেলারই এটি চিত্র। এটি হয়তো বিচ্ছিন্ন চিত্র এবং যেটি আমাদের রিপোর্টে দেখলেন যে পুলিশ ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ, পুলিশ সেদিনই ব্যবস্থা নিয়েছে, সংশ্লিষ্ট দুজন পুলিশ অফিসার বা কর্মকর্তা বা সদস্যকে প্রত্যাহার করেছে, তারা জানিয়েছে। এবং একই সঙ্গে ওই দিন রাতেই পুলিশের এসপি কথা বলেছেন এবং একজন এডিশনাল এসপি শ্যামল কুমার মুখার্জি তাকে বাংলাভিশন অফিসে পাঠিয়েছে এবং তারা ব্যবস্থা নেওয়ার জন্য তারা ফুটেজটি চেয়েছে বাংলাভিশনের কাছ থেকে। এবং আজ তারা লিখিতভাবে বাংলাভিশনের সংশ্লিষ্ট রিপোর্টারকে
কাছে অনুরোধ জানিয়েছে তিনি যেন এসে তার আরও বিস্তারিত বক্তব্য দেন। আমরা অবশ্যই এটা অভিনন্দন জানাই যে তাৎক্ষণিকভাবে পুলিশ খুব ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা নেয়ার এবং তদন্তের ব্যাপারে একটি উদ্যোগ নিয়েছে। তবে এই কেন্দ্রটি ছাড়াও আমরা কিন্তু আরও অনেকগুলো কেন্দ্রে প্রায় 11টি কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীদের ফলাফল প্রত্যাখ্যান করে বা নির্বাচন শুরু হওয়ার আগেই তারা কিন্তু সেই উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে, সেটিও কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। আমরা এই নিয়ে আমরা সংশ্লিষ্ট রাজনীতিকদের আমরা একটু বক্তব্য শুনব। গতকালই দেখেছেন যে উপজেলা নির্বাচনে তাদের ভরাডুবি, এত চেষ্টা করেছে, কেন্দ্র দখল করে নিয়ে গেছে, সিল মেরেছে, লোকজন পুলিশ টুলিশ সব দিয়ে রেখেছে, তারপরেও জনগণ ভোট দিয়ে গেছে কিন্তু ভিন্নভাবে। আজকে যদি সুষ্ঠু ভোট হতো, নির্বাচন হতো, শতকরা 95টি আসন আজকে বিরোধী দল বিএনপির নেতৃত্বে পেত। এই নির্বাচনে বেশিরভাগ জায়গাতেই, সব জায়গাতেই প্রায় সুষ্ঠুভাবে হয়েছে, কোনো রকম সহিংসতা হয়নি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি। আমরা নির্বাচনে ভালো করিনি, একথাও সত্য। এবং ভালো করিনি কেন সেটা নিয়ে এখন আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত, আমাদের আত্মসমালোচনা করা উচিত। এখানে অবশ্যই আমি বলবো আমাদের সাংগঠনিক দুর্বলতাই প্রধান কারণ। দর্শক, রাজনীতিকদের বক্তব্য দেখলেন, সিএসির বক্তব্য সহ। কিন্তু ঘটনাটি হচ্ছে যেই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এত গুরুত্ব, মূলত আসলে বিএনপির অংশগ্রহণের মধ্য দিয়ে এই গুরুত্বটি অনেক বেড়েছে এবং দুই দল জোট ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে। কিন্তু প্রশ্ন উঠেছে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন আগে থেকেই যে যেই নির্বাচনকে ঘিরে এত উৎসাহ উত্তেজনা, সেই প্রতিষ্ঠানটির আসলে অবস্থাটা কি? আমরা একটা ছোট্ট বক্তব্য শুনি। ব্যক্তিগতভাবে নির্বাচনের চাইতেও কার্যকর উপজেলা পরিষদ নিয়ে বেশি চিন্তা করি এবং আলোচনা করার পক্ষপাতী। আপনি নিশ্চয়ই জানেন যে দুই একটা দুর্বল আইনের কারণে আমাদের দেশের উপজেলা পরিষদগুলো ঠিকমতো কাজ করতে পারে না। তারা নির্বাচিত হয় বটে, কিন্তু শুধু চেয়ারে বসা ছাড়া তারা এফেক্টিভ কোনো কাজ করতে পারে না। এটা খুব দুঃখজনক এবং এটা হয়েছে এই কারণে যে আমাদের বিগত সরকার এমন একটি আইন পাশ করেছে যে আইন বলে উপজেলার উপর এমপিদের একটা উপদেষ্টা ভূমিকা দিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং শুধু উপদেষ্টা হিসেবে বসিয়ে দিলেও হতো, কিন্তু উপদেষ্টার উপদেশ শোনাটা বাধ্যতামূলক করে দিয়েছে। তার ফলে আর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারছে না। দর্শক, আমরা এই উপজেলা নির্বাচন এবং উপজেলা পরিষদের কার্যকারিতা নিয়েই আসলে আমরা আজকের আমাদের এই আলোচনা। আর এই আলোচনার জন্য আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার ডান প্রান্ত থেকে বদিউল আলম মজুমদার, সুজনের সম্পাদক, আর তার পাশে আছেন মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য। আমার এই প্রান্তে আছেন, বাম প্রান্তে আছেন মাহফুজুল্লাহ, সিনিয়র সাংবাদিক, এবং তার পাশে আছেন নাইমুল ইসলাম খান, তিনিও সিনিয়র সাংবাদিক। চারজনকেই স্বাগত জানাচ্ছি। এবং একই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন আরেকটি স্টুডিও থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের কয়েকজন সদস্য, তরুণ সদস্য। তারা তাদের যেসব প্রশ্ন আছে সেগুলি করবেন এবং আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তার জবাব দেবেন। আমরা সময় আর নষ্ট না করে আমরা আলোচনা শুরু করি। বদুল ভাই, আপনার কাছেই শুরু করি। আপনার প্রথম পার্টে আসলে নির্বাচনটা কেমন হলো এই বিষয়টা একটু যদি আলোকপাত করেন। নির্বাচনটা যে অনেক জায়গায় গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, আবার কিছু কিছু জায়গায় কিছু সহিংসতা ঘটেছে, গোলমাল হয়েছে, ব্যালট বক্স ছিনতাই হয়েছে, ব্যালট বক্স ছিনতাই হয় নাই, যে সিল মারা হয়েছে, তারপর কেন্দ্র দখলের মতো এই ধরনের ঘটনা ঘটেছে। তো এটা অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য নিঃসন্দেহে। এবং এটা আমরা দেখা উচিত যে অতীতে, নিকট অতীতে কী ঘটেছে। যেমন 2008 সালের যে 2008 সালের শেষ দিকে
যে নির্বাচনী পর্ব শুরু হয় তত্ত্বাবধায়ক সরকার আমলে। 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল এবং 9টা পৌরসভা নির্বাচন হয়েছিল অগাস্ট মাসে, আমার যতটুকু মনে পড়ে। তারপর থেকে 2013-র মাঝামাঝি পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলোতে হানাহানি ছিল না, দ্বন্দ্ব ছিল না। এই নির্বাচনগুলো সুষ্ঠু নিরপেক্ষই হয়েছে, দু একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অত্যন্ত নগণ্য ঘটনা ছাড়া। তো আমার মনে হয় যে আমাদের আমাদের বিশ্বাস ছিল যে আমরা অতীতের যে হানাহানি নির্বাচনকে কেন্দ্র করে যে ব্যালট বক্স ছিনতাই, কেন্দ্র দখল, তারপরে ইত্যাদি ইত্যাদি যে সকল সমস্যাগুলো, এই সমস্যার থেকে আমরা উত্তরণ ঘটিয়েছিলাম। কিন্তু আবার যেন ফিরে আসলো সেই ধারাতে আমরা ফিরে আসলাম। গত জাতীয় নির্বাচন থেকে শুরু হলো এবং জাতীয় নির্বাচনে তো দি স্টেক ওয়াজ টু হাই, সেখানে হয়েছে। আচ্ছা বদল ভাই, এই পর্যায়ে থাকুক, আমরা প্রথম পর্বটা খুব বেশি আগাই না। মাহমুদুল্লাহ ভাই, আপনি প্রাথমিক যদি রিয়াকশনটা দেন, এই নির্বাচনটা কেমন দেখলেন? একটা তো প্রেক্ষাপট জনাব বদিউল আলম মজুমদার ব্যাখ্যা করেছেন, কাজে ওখানে বোধহয় খুব বেশি আর মানে বাড়ানোর কিছু নাই, মানে আলোচনার স্বার্থে আর কি। আবার একটা ছবিও ছাপা হয়েছে যেখানে ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, মহিলা কর্মকর্তা নিজেই ব্যালট পেপারে সিল মারছেন। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি দায়িত্ব পালন করেছে, কি ভূমিকা নিয়েছে, আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। সেই জন্যই নির্বাচন কমিশন সম্পর্কে প্রশ্ন ওঠে। আর এইবারে ভোটের যেটা আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে হামলা, মামলা, নির্যাতন, গ্রেফতার, এমন কোনো আপনার নিবর্তনমূলক ব্যবস্থা নাই যেটা রাষ্ট্র বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করেনি। তারপরেও বিরোধীদের সামগ্রিকভাবে সরকারি দলের তুলনায় বিরোধীদের যে সাফল্য, সেটি চমক মানে লাগানোর মতন সাফল্য। এইটা কিন্তু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং বিশেষ করে গত 1 মাস ধরে মানে আওয়ামী লীগ, বিএনপি আতঙ্কে ভুগে বিএনপি সম্পর্কে যে ধরনের অশোভন, অশ্লীল প্রচারণা করেছে এবং তাদের হিসাব অনুযায়ী বিএনপি কিন্তু বঙ্গোপসাগরে চলে গিয়েছিল, সেখান থেকে এরকম হঠাৎ করে একটা নাটকীয় অবস্থায় বিএনপি দাঁড়িয়ে যাওয়া, এইটা কিন্তু অনেকগুলো জিনিসকে ইন্ডিকেট করে, যেটা আমরা হয়তো পরে আলোচনা করব। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি জামাতের ফলাফলটি দেখেন, সেটাও কিন্তু অবাক করার মতন যে 12টি আসনে জামাত মানে উপজেলা এই পর্যন্ত যে হিসাব, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এটা কি করে সম্ভব? আপনি গত 1 বছর 1.5 বছর ধরে জামাতের বিরুদ্ধে যত প্রচার, যত রকমের শাস্তিমূলক ব্যবস্থা সব কিছু করা হয়েছে, পুলিশ জামাত শুনলেই গ্রেফতার করেছে, তারপরেও কিন্তু এই বিজয় আপনি ঠেকাতে পারেননি। এখন আপনি যদি বলেন যে এটা তো নির্দলীয়, না, নির্দলীয় হচ্ছে কাগজে পত্রে, কিন্তু উপজেলার যে আয়তন, সেই আয়তনের মধ্যে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, সমস্ত কিছু। আরেকটা জেলা পর্যায়ে সবাই জানে যে সবাইকে চেনে, জানে নির্বাচন হয়েছে এবং প্রার্থী সিলেকশন হয়েছে, দলগুলো বসে, হ্যাঁ এটা সবাই জানে। এটা আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে জাতীয় পার্টির যে একটা বিরাট সাফল্য, যে তারা মানে এতগুলো উপজেলার মধ্যে মাত্র 1টি আসনে, তাও একটা অখ্যাত একটা আসন মানে কেন্দ্রে তারা জয়লাভ করেছেন। এইটাই বা তারা কি করে ব্যাখ্যা করবেন তাদের এই পরাজয়টা, সেটা আমাদের তথ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলেন, তার যে এলাকা সেখানেও তিনি হেরে গেছেন, তার প্রার্থী কিন্তু জয়লাভ করতে পারেনি। আর আরেকটা বৈশিষ্ট্য, সেটা আমি প্রাথমিক হিসাবে আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে যারা বিরোধী দলের যারা নির্বাচিত হয়েছেন, বিরোধী দল বলতে আমি বলছি যে বিএনপি, জামাতে দেখে নিয়ে আর কি, এদের অধিকাংশই সম্ভবত 90% বা এরকম এরা জয়লাভ করেছেন যেখানে উপজেলাগুলো জেলা সদরে, মানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের মধ্যে যে উপজেলাগুলো, সেখানে এটাও কিন্তু মানে আপনার মানে মনে নেওয়ার মতো আর কি সিগনিফিক্যান্ট বিষয়, যে বাইরের না। কাজেই এগুলি হচ্ছে এই নির্বাচনের বৈশিষ্ট্য। এবং একটা কথা হয়তো মানে খুব প্রযোজ্য এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যদি এরকম না হতো তাহলে ফলাফলটা কী হতো। আমার ধারণা যে সরকারের দিক থেকে সরকার মনে করছে স্টেকটা অনেক বেশি হাই, কারণ যদি এরকম ভরাডুবি ঘটে বা পরাজয় হয়, তাহলে 5ই জানুয়ারি নির্বাচনকে আপনার সরকারের পক্ষে ডিফেন্ড করা আরও কষ্টকর হয়ে যাবে। সেদিক থেকে কিন্তু এইটা হয়েছে। আর এই বিজয়টা কিন্তু বিএনপির জন্য কাল হতে পারে, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে এর আগে 5টি মানে আপনার সিটি কর্পোরেশনে জেতার পরে, তারপরে আমার ধারণা যে তারপরে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল যে বিএনপিকে আর জাতীয় নির্বাচনে আসতে দেওয়া যাবে না। এখন এই যে বিজয়, যেটা বলে যে প্রথম রাতেই বিড়াল মারতে হয়, এটা করতে গিয়ে যেটা হয়েছে, সেটা সামনে যে নির্বাচনগুলো আছে সেখানে 2 রকমের হতে পারে। একটা হতে পারে যে সরকার প্রক্রিয়াটাকে অনুসরণ করবে, আর আরেকটি হতে পারে যে সরকারের দলের পক্ষ থেকে সেখানে আরও অনেক বেশি মারমুখী হয়ে আসনগুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে। এই পর্যন্ত থাকুক। মান্না ভাই কি বলবো, কি ব্যাপারে এই বিশ্লেষণটাই যে কেমন নির্বাচনটা দেখলেন?
এরা আপনার আপনি প্রাথমিক শুরুতেই বিশ্লেষণটা। যেরকম একটা ভিডিও ফুটেজ দেখালেন, তারপরে বদিল ভাই বললেন, মাহফুজুল্লাহ ভাই বললেন, আসলে তো আপনার আপনারা- তো একটা অবজারভেশন আছে পুরো এইটাই নির্বাচন। observe করলাম আমি। জি বলেন, তবু বলেন। না, যা দেখিয়েছেন তাই অবজার্ভ করলাম আমি। আর ধরেন যখন ভোট চলছে, আমরা তো সবাই দেশেরই মানুষ, আমাদের নিজেরাও উপজেলায় বাড়ি আছে, আমরা বিভিন্নভাবে সংগঠনের সাথে, লোকজনের সাথে জড়িত আছি। আরও অনেকগুলো ভেতরে স্টোরি আছে যেগুলো হয়তো আসেনি, সাধারণত আসে না। অর্থাৎ চাপ প্রয়োগ করা, শক্তি দেখানো, ক্ষমতা দেখানো, দাপট দেখানো, এরকম প্রচুর হয়েছে বিভিন্ন জায়গাতে। এবং বদিল ভাই যেটা বললেন, যেটা আমরা কবর দিয়ে গণতন্ত্রের দিকে যাচ্ছিলাম, একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছিলাম, সেটাই এবারে একেবারেই নস্যাৎ হয়ে গেছে। একটা হচ্ছে 5 তারিখের তথাকথিত নির্বাচন, ওটাকে যদি আমি নির্বাচন বলার কোনো যুক্তি পাই না। তারপরে এই নির্বাচনে মানুষ মনে হয় বুঝিয়ে দিয়েছে যে যতই যাই করিস না কেন, আমরা আমাদের জায়গায় আছি, এবং এটারও তার ফল। মাহফুজুল্লাহ ভাই যেহেতু প্রশ্নটা তুললেন, সেই কারণে আমি বলি, আমি দেখছি কি যে ক্ষমতাসীনরা খুব এই ব্যাপারটা বেশি করে বলবার চেষ্টা করছেন। তাদের সমস্ত আক্রমণের লক্ষ্যবস্তুটা তারা জামাত ইত্যাদি ইত্যাদি করছেন। ব্যক্তিগতভাবে জামাতের রাজনীতি সম্পর্কে, তাদের অতীতের ব্যাপারে আমি এই বক্তব্যের সঙ্গে একমত, আমি মনে করি এটা ঠিক। কিন্তু তাদেরকে মোকাবেলা করবার যে পদ্ধতি সরকার নিয়েছে, বিশেষ করে নির্বাচন পরবর্তী কালেও যেটা দেখা দিল, তারপরে এই ভোটের রেজাল্টে, এখন আমি যদি বলি যে এটার জন্য সরকার দায়ী, 5 বছর আগে জামাত এইরকম পাওয়ারফুল ছিল না, এরকম প্রভাবশালী ছিল না, আজকে প্রভাবশালী হয়ে গেল। এবং কীরকম প্রভাব, এমন এমন জায়গাতে, যেই জায়গাতে সরাসরি সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ ছিল এবং বলা হয়েছিল যে জামাত সেই কাজগুলো করেছে, তারা সেইখানে জিতেছে। এবং এমন এমন জায়গাতে, যেই জায়গাতে জামাত বিএনপি মিলে বলা হচ্ছে, সেই জায়গাতে বিএনপি জিতেছে, আওয়ামী লীগ জিততে পারেনি। এখন ক্ষমতাসীনরা যত তাড়াতাড়ি বোঝে যে তারা অরাজনৈতিকভাবে যেটা চেষ্টা করছে, অগণতান্ত্রিকভাবে যেটা চেষ্টা করছে, এইটা বরঞ্চ তাদের প্রতিপক্ষকে আরও শক্তিশালী করছে, তাহলে ভালো হবে। একেবারে সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে 5ই জানুয়ারি যে হতাশা, মানুষ এবার অন্তত নির্বাচনে সত্যি সত্যি অংশগ্রহণ করার সুযোগটা পেয়েছে। এবং আমি বলবো যে এই নির্বাচন এবং আগামীতে পর্যায়ক্রমে উপজেলার সবগুলো নির্বাচন হয়ে গেলে এটা আমাদের রাজনৈতিক সমস্যাটার সমাধানে একটা বড় রকম ইম্প্যাক্ট রাখবে। মানে সার্বিকভাবে এটা এই নির্বাচনের প্রোগ্রামটা ঘোষণা করার আগে সম্ভবত সরকার এইভাবে মূল্যায়ন বা চিন্তা ভাবনা করেনি, যেটা এই নির্বাচনটা হয়ে গেলে যদি মোটামুটি একই স্ট্যান্ডার্ডেও নির্বাচনটা ভালো হয়। নির্বাচনটা কি ভালো হলো কিনা, আমি মনে করি যে নির্বাচনটা ভালো তো নানানভাবে বলতে হবে। নির্বাচনের মধ্যে কারচুপি সহ আপনি যেটা পুলিশের ঘটনা দেখিয়েছেন, এরকম কিন্তু আরো অনেক অভিযোগের জায়গা আছে। অন্তত পক্ষে 11টার অথবা 12টার উপজেলাতে নির্বাচনে বর্জনের সিদ্ধান্ত এসছে। আমি বর্জনের চাইতে বিচ্ছিন্নভাবে অনেক জায়গাতে, আমি ডেইলি স্টারের রিপোর্টটা আমি এবং প্রথম আলোর রিপোর্টে আমি দেখেছি যে সরকারি দলের আচরণ করেছে, তাদের মানে যেটা করলে শক্তি প্রয়োগের মাধ্যমে নির্বাচনে জয়লাভের চেষ্টা করেছে। বেশ কিছু জায়গায় আমি এই স্টোরিটা ডিটেইলি পড়েছি। সুতরাং এইগুলি আমি মনে করি যে এটা প্রথম ধাপে হওয়ার পর দুটো জিনিস হতে পারে। এক, নির্বাচন কমিশন এখন সচেষ্ট হবে যেন এইগুলির পুনরাবৃত্তি না হয়, কারণ নির্বাচন কমিশনের ক্রেডিবিলিটি কিন্তু ফাইনালি মনে করেন যে এই নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে কি হবে না সেই আলোচনায় আমি যাব না, কিন্তু তারা অন্তত সম্মানজনকভাবে বিদায় নেবেন কিনা সেটা কিন্তু এই উপজেলা নির্বাচনটা হবে তার শেষ বড় আয়োজন আমার কাছে মনে হয়। এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি স্ট্রঙ্গার হন, আমি অবশ্য প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যটাতে কিছুটা আমি বলবো যে আমি ইতিমধ্যে হতাশ হয়েছে এই জন্য যে উনি মানে যে সমস্ত অভিযোগ অলরেডি এসছে, রেকর্ডেড মিডিয়াতে এসছে, এইগুলো পাশ কাটিয়ে গেছেন। আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনার যদি মনে করেন মেজরিটি জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাতে যদি উনি সন্তুষ্টি প্রকাশ করেন, আমার মনে হয় এটা প্রফেশনালি তার এটা মিসডিড। এই জন্য মিসডিড যে উনি যদি একটি কেন্দ্র, আমি কিন্তু কনস্টিটিউয়েন্সি বলছি না, উপজেলা, একটি নির্বাচনী কেন্দ্রেও যদি একটি ঘটনা ঘটে, সেটাও মানে আমি বলবো যে টোটাল প্রফেশনাল এনগেজমেন্ট দিয়ে সেটার উদ্ঘাটন এবং সেটার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা তার নির্বাচন কমিশনের তার শপথ নেওয়া দায়িত্ব।
সুতরাং তিনি এখানে আত্মপ্রসাদের কোনো সুযোগ নাই, এবং আমার মনে হয় যে এখানে প্রতিটি ঘটনার আমরা চাইবো যে এর ব্যবস্থা নেওয়া হোক, এবং ভবিষ্যতের নির্বাচনগুলিতে যেন, মানে উপজেলা নির্বাচনগুলিতে যেন এটি আর পুনরাবৃত্তি না হয়, তার জন্য মানে সুচারু ব্যবস্থা নেবেন। দর্শক, বেশ কিছু শুধু একটা বিষয় একটু যোগ করতে চাই নাইমের বক্তব্যের সঙ্গে, সেটা হচ্ছে যে নির্বাচনে শান্তি শৃঙ্খলার স্বার্থে গোলমাল যাতে না হয় সেই জন্য সেনাবাহিনী নিয়োগ করা হয়েছিল। সেনাবাহিনী কি ভূমিকা পালন করেছে আমাদের কাছে কিন্তু, অন্তত আমার কাছে খুব পরিষ্কার না আর কি। আমি মাহমুদুল বলাতে মনে পড়লো, সেনাবাহিনী সামহাও এটা টি ওয়ার্ডটাও আমি ঠিক জানি না, বদি ভাই জানলে বলেন, কারণ গত জাতীয় নির্বাচন 5 তারিখের নির্বাচনেও কিন্তু সেনাবাহিনীকে ঠিক অ্যাক্টিভিটিতে দেখা যায় নাই, মুভমেন্টে দেখা গেছে, মানে মানে তারা কোনো অ্যাকশনে আমরা দেখি নাই। তো এবারও যদি না হয়, কখনো আসলে মানে আমি জানি না, মানে বদি ভাই বলতে পারবেন এটা কি প্রয়োজন হয় নাই বলে তারা জানেন না? সেনাবাহিনী থাকে আসলে কি বলে স্ট্রাইকিং ফোর্স বা স্ট্রাইক করার কিছুই ঘটলো না, আমরা এত অভিযোগ আলোচনা, এতে থাকে হচ্ছে পুলিশ। সেনাবাহিনী প্রিজাইডিং অফিসার কল না করে তাহলে তার অ্যাকশনই যেতে পারবে না, তারা নিজেদের মতো করে ডিসাইড করে তাদের ওই লিমিটেশনটা আছে, এটাই নিয়ম ছিল। আমি ঠিক জানি না, কিন্তু বদি ভাই হয়তো ভালো বলতে পারবে না। মানে পার্থক্যটা কি, মানে তাদের কোনো আমরা কোনো রকম কার্যক্রম দেখি না। আচ্ছা, একটু দর্শক, আমরা এখানে দর্শকদের অংশগ্রহণের জন্য এই অনুষ্ঠানে SMS এর একটি পর্ব রেখেছি, বেশ কিছু SMS এসছে, আমি সংক্ষেপে পড়ে যাচ্ছি। রাজশাহী থেকে ফরাদ লিখেছেন, প্রধানমন্ত্রী প্রায় বলেন জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না, কিন্তু বাস্তবে তিনি কি এখন তাই করছেন না? ঢাকা থেকে শফিক লিখেছেন, জামাতকে নিশ্চিহ্ন করার অনেক চেষ্টাই হলো, কিন্তু তারপরও জামাত তো উপজেলায় 12টি আসন পেয়ে গেল। এই প্রেক্ষিতে আপনাদের কি অভিমত? অভিমত তো ইতিমধ্যে দিয়েছে। আরেকটি আমি 4 নম্বরটা পড়তে চাচ্ছি উপরে। একজন লিখেছেন, উপজেলা নির্বাচন যেভাবে হলো তাতে প্রমাণিত হয়েছে যে এই নির্বাচন কমিশনের মাধ্যমে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফারুক লিখেছেন, এখন তো মনে হচ্ছে নির্বাচন অবাধ হলে জামাতের কাছেই আওয়ামী লীগ হেরে যাবে। সেটার চট্টগ্রাম থেকে নাজিম লিখেছেন, বদিউল আলম সাহেবের কাছে জানতে চাচ্ছি, আপনি কি এখন অস্বীকার করতে পারবেন যে দেশের 3য় বৃহত্তম দল হচ্ছে জামাত ইসলাম? এটা আপনি উত্তর দেন আর কি। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি, আমরা বিটিভি থেকে সরাসরি লাইভ দেখাবে 21-এর প্রথম প্রহরের অনুষ্ঠানটি, আমরা চলে যাচ্ছি সেখানে। এই 2014 সালের শহীদ দিবসের একটি বিশেষ তাৎপর্য হচ্ছে যে আমরা ধর্মান্ধতার বিরুদ্ধে শপথ নিতে চাই, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা যে আমাদের যে সংগ্রাম সে কথা আবার নতুন করে উচ্চারণ করতে চাই, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম সে কথা আমরা নতুন করে আমরা উচ্চারণ করতে চাই। এবং গত সাধারণ নির্বাচন 5ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে যে সুস্থতা, যে শান্তি দেশে ফিরে এসেছে সেটা যাতে অব্যাহত থাকে সেইটা আমরা চাইব সর্বান্তকরণে, এবং তার জন্যে আমরা চাইব যে দেশের সকল মানুষের সহযোগিতা, এবং একদিকে যেমন সরকারের সুশাসন নিশ্চিত করবে সেটা, অন্যদিকে মানুষের যে কথা বলছি জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে। আজকের এই মুহূর্তে আপনার অনুভূতি শুনতে চাই। 21 আমাদের অহংকার, 21 মানে মাথা নত না করা। আজকের এই দিনে আমি 52-এর ভাষা আন্দোলনের সকল শহীদ রফিক, বরকত, জব্বার, সালাম সহ যারা ভাষা এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সেদিন জীবন দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এবং সেই 52-এর পথ ধরেই পরবর্তীতে আমাদের 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়, আমি তাদের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ আপনি।
৬২ বছর আগে যে ইতিহাস রচিত হয়েছিল ঢাকার রাজপথে, সেটি আমাদের দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। এই ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সারা মাস জুড়ে বাংলা একাডেমির অমর ২১শে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয় এবং এর ফলে যে ২১শে গ্রন্থমেলা আমাদের জাতীয় জীবনের, সাংস্কৃতিক জীবনের একটা অন্যতম প্রধান অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতির সকল কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে এই ২১শে ফেব্রুয়ারি। আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও শহীদ মিনার চত্বর এসে পৌঁছেছেন। তাকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে আসছেন এবং তারা দুজনে এগিয়ে আসছেন শহীদ মিনারের পাদদেশে এবং তাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক এবং তারা প্রথমে শ্রদ্ধা নিবেদন করে জাতির পক্ষ থেকে এই শ্রদ্ধা জানাবার পর্বর সূচনা করবেন। তারপরেই ঢল নামবে শহীদ মিনারে। সারা দেশের মানুষ, বিশেষ করে রাজধানী ঢাকার সকল সড়ক যেন এসে মিশবে এই শহীদ মিনারে। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এসে দাঁড়িয়েছেন এবং তার সাথে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা আস্তে আস্তে শহীদ বেদির দিকে এগিয়ে আসছেন। তাদের পুষ্পস্তবক নিয়ে সামনে সেনাবাহিনীর ৪ জন সুশৃঙ্খল সৈনিক রয়েছেন এবং তারা অর্পণ করবেন এখন। আর ধীর পায়ে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে দাঁড়িয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। তিনি এখন সর্বপ্রথম জাতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করলেন। অর্পণ করে তিনি একটু নীরবে দাঁড়িয়ে আছেন এবং এরপরে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন এবং দাঁড়িয়ে তারা দুজনে এখন নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী ফিরে যাচ্ছেন। তবে মাননীয় প্রধানমন্ত্রী পরে তার দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। মহামান্য রাষ্ট্রপতিকে বিদায় জানাবার পর তিনি আবার ফিরে আসবেন। যাবার পথে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী একান্তে কথা বলছেন এবং আজকে জাতির পক্ষ থেকে এই যে একজন রাষ্ট্রপ্রধান, একজন সরকার প্রধান যে শ্রদ্ধা নিবেদনের সূচনা করলেন, সেইটে আমাদের ২১শে উদযাপনের মর্যাদাকে বাড়িয়েছে এবং এভাবেই আমরা প্রতিবার শহীদ দিবস উদযাপন পালন করে থাকি। এখন আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই রয়েছেন এখানে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা জাতীয় জীবনের সকল সংকটে সাফল্যে আমরা শহীদ মিনারের পাদদেশে দাঁড়াই এবং নতুন করে শক্তি সংগ্রহ করি। আমি এখন হাসান আরিফকে অনুরোধ করছি ধারা বর্ণনা দেবার জন্য। 21 মানে মাথা নত না করা। 21 আমাদের আত্মপরিচয়ের ঠিকানা, তাই বারবার আমাদের জীবনে 21 জয়োদ্ধতভাবে ফিরে আসে। 21 আমাদেরকে শিখিয়েছে কিভাবে পরাধীনতার বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়। 21 আমাদেরকে শিখিয়েছে প্রতি মুহূর্তে দেশের প্রতি, দশের প্রতি নিবেদিত থেকে দেশপ্রেমিক হিসেবে কি করে বেঁচে থাকতে হয়। এবারে জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। মহান 21-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন স্পিকার এবং ডেপুটি স্পিকার। মাত্র কয়েক মিনিট আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অমর 21-এর শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়েছে। তারপর স্পিকার, ডেপুটি স্পিকার পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এখন চিফ হুইপ আসম ফিরোজ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি 14 দলের নেতৃবৃন্দ ধীরে ধীরে এগিয়ে আসছেন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য। মোহাম্মদ নাসিমের নেতৃত্বে 14 দলের নেতৃবৃন্দ মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া বীর বিক্রম, হাসানুল হক ইনু, খালেদ মাহমুদ চৌধুরী, দিলীপ বড়ুয়া ও রাশেদ খান মেনন এমপি, তারা 14 দলের পক্ষ থেকে অমর 21-এর শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার যে সংগ্রাম, সে সংগ্রামে 14 দলের যে সংগ্রাম, যে আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবার জন্য 14 দলের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে উজাড় করে দেবেন 21-এর প্রথম প্রহরে। এই ছিল তাদের অঙ্গীকার।
কূটনৈতিকদের পক্ষ থেকে এবারে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের প্রধানরা একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ধীরে ধীরে শহীদ বেদিতে উপস্থিত হয়েছেন। 21শে ফেব্রুয়ারি এখন শুধুমাত্র বাঙালির পালনের দিন নয়, 21শে ফেব্রুয়ারি পৃথিবীর সকল মানুষের মাতৃভাষার অধিকার আদায়ের দিন হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালিত হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসসমূহের প্রধানেরা একত্রিত হয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তাঁদের স্ব দেশের পক্ষে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আমাদের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি তিন বাহিনীর পক্ষ থেকে তিন বাহিনীর প্রধান পুষ্পার্ঘ্য অর্পণের জন্য শহীদ বেদিতে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে শহীদ বেদিতে প্রথম প্রহরের পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সমূহ। আমরা দেখতে পাচ্ছি তিন বাহিনীর পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান একুশের ভাষা শহীদদের প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা এখন কথা বলবো এক সময়ের তুখোর ছাত্রনেতা যারা বাংলাদেশকে স্বাধীন করবার জন্য একুশের কাছ থেকে প্রেরণা নিয়েছিলেন এবং আজকেও স্বাধীন বাংলাদেশে একুশের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য সংগ্রাম করে যাচ্ছেন জননেতা রাশেদ খান মেনন এমপি। আপনি এই মুহূর্তে আপনার অনুভূতির কথা বলবেন। আমার অনুভূতি একটাই, আমরা যখন 50 দশকের পরে 60-এর দশকের শুরুতে এই অর্ধসমাপ্ত শহীদ মিনারে দাঁড়িয়ে যখন আমরা শপথ নিতাম তখন আলাদা উদ্দীপনা থাকতো। সারা রাত জেগে ধরে আমরা শহীদ মিনার সাজাতাম, পুলিশের সাথে লড়াই করে আমাদেরকে ভাষা দিবস পালন করতে হতো। আজকে সেই ভাষা দিবস কেবলমাত্র জাতীয়ভাবে নয়, সেই ভাষা দিবস আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আজকে পৃথিবীর দেশে দেশে এই দিবসের পালন হয় এবং সেই দিবসটি নিয়ে আজকে তাই আমাদের গর্বে বুক ফুলে ওঠে। এবং আমি মনে করি যে আমরা আজকে কেবল বাংলা ভাষার রাষ্ট্র প্রশ্নে নয়, সকল মাতৃভাষাভাষীর মানুষের তাদের অধিকারও প্রতিষ্ঠা আমরা করতে তাদের সহায়তা করছি এবং সহায়তা করতে সক্ষম হব। আমরা দেখতে পাচ্ছি সেক্টরস কমান্ডারের ফোরামের পক্ষ থেকে নেতৃবৃন্দ তাদের শ্রদ্ধা নিবেদন করলেন। আমরা দেখতে পাচ্ছি যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শহীদ বেদিতে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন।
হাসানুল হক ইনুর সঙ্গে। জনাব ইনু, আপনি ছাত্র আন্দোলন করেছেন দীর্ঘদিন এবং আজকে এই মুহূর্তে একজন মন্ত্রী হিসেবে আপনার কি অনুভূতি? জি ধন্যবাদ। আমি প্রথমে ভাষা শহীদদের সম্মান জানাচ্ছি। আমরা মনে করি যে স্বাধীন বাংলাদেশ আমরা অর্জন করেছি, তার প্রথম ধাপটা তৈরি করে দিয়েছে ভাষা শহীদরা। বাংলাদেশের প্রথম স্তম্ভ হচ্ছে ভাষা শহীদদের 52 সালের 21শে ফেব্রুয়ারি, আর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে স্বাধীনতার স্তম্ভ, আর তৃতীয় স্তম্ভ হচ্ছে গণতন্ত্রের 90 সালে স্বৈরাচারের পতনের পরে। তাই আমি বলি 3 দাগে ঘেরা এই বাংলাদেশের প্রথম দাগটা রক্ত দিয়ে ভাষা শহীদরা তৈরি করে দিয়েছে। আমি মনে করি এবারের ভাষা দিবসের তাৎপর্য এইখানে যে আমরা বহুত কষ্টে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতাকে পিছু হটতে বাধ্য করেছি। তো বাকি কাজটা আজকে শপথের মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব যে তাদের মানে শিকড়শুদ্ধ উপড়ে ফেলতে হবে এবং দমন করতে হবে। মানে এগোনো সম্ভব হবে না। জঙ্গিবাদকে বাদ দিয়েই গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলছি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের সঙ্গে। ডক্টর মিজানুর রহমান, এই মুহূর্তে আপনার কি অনুভূতি আজকে? যে ভাষা শহীদ দিবস এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো সেদিক দিয়ে একটা গৌরবান্বিত জাতি হিসেবে আমরা বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছি এবং এভাবেই যেন ভবিষ্যতে বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে দেখতে পারি, সেই কামনা তো আমরা সবসময় প্রত্যাশা করে থাকি। ধন্যবাদ। আমরা কথা বলছি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জনাব মহামিদের সঙ্গে। এবারে যে শহীদ দিবসের এখানে যে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে, এর মধ্যে এবারে কোনো বিশেষত্ব রয়েছে? আমাদের কাছে এবারের শহীদ দিবসটি বিশেষ তাৎপর্যপূর্ণ এই জন্যে যে জঙ্গিবাদ বিরোধী আন্দোলন বাংলাদেশে কতটা শক্তিশালী হচ্ছে দিনে দিনে, এবং 21শে ফেব্রুয়ারি হচ্ছে যেমন একদিকে উদার মানবিক চেতনার বিকাশে সাহায্য করেছে, আমাদের মুক্তির চেতনাকে শানিত করেছে, আমাদের ভাষার প্রতি শ্রদ্ধা বাড়ানোর জন্য নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে, তেমনি জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আমরা এই লক্ষ্যটাকে সামনে রেখে আমাদের অনুষ্ঠানগুলোকে সাজিয়েছি, যাতে এটা সাম্প্রদায়িকতা বিরোধী এবং জঙ্গিবাদ বিরোধী, মৌলবাদ বিরোধী। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি গণতন্ত্র এখন অনুষ্ঠানে। আমরা এতক্ষণ ছিলাম বিটিভি সৌজন্যে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে আমরা 21-এর প্রথম প্রহরটি আমরা দেখালাম। আমরা আবার আলোচনায় যাচ্ছি। দর্শক, আমরা এই পর্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের ডিবেটিং ক্লাবের কয়েকজন সদস্যর আমরা প্রশ্ন নেব। আমাদের 12তলা স্টুডিওতে যাচ্ছি। জি, প্রথম প্রশ্ন। ধন্যবাদ স্যার। আমি আল মানসুর। স্যার, প্রথম ধাপ উপজেলা নির্বাচনের যেই ফলাফল, এটি কি স্যার এই বিষয়টিকে ইন্ডিকেট করে না যে বিএনপির জাতীয় ইলেকশনে অংশগ্রহণ না করা একটি মানে হচ্ছে ভুল সিদ্ধান্ত ছিল? এই প্রশ্নটি কার কাছে, মানে যে কেউ একজন? এই প্রশ্ন যে কেউ? আচ্ছা, তাহলে আপনি বলেন উত্তর। প্রশ্নটি আসলে হচ্ছে কার কাছে? মান্না স্যারের কাছে। আচ্ছা, মান্না ভাই চিন্তা ভাবনা করে বলেছেন, তো এখন আমারও চিন্তা ভাবনা করে জবাব দিতে হবে। জবাব দিতে পারে সবচাইতে ভালো বিএনপি। আমার ধারণা হচ্ছে যদি বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবার সিদ্ধান্ত নিত, তাহলে নির্বাচন হতো না। আমি পুরো নির্বাচনের সময়টাতে সরকার পক্ষের আচরণ থেকে মনে করেছি যে বিরোধী দলকে নির্বাচনে আনবার ব্যাপারে সরকার পক্ষ খুব বেশি আন্তরিক ছিলেনই না। এই কারণে তারা নির্বাচনে আসবার সিদ্ধান্ত নিলেই যে নির্বাচন হতো এবং তাতে জনগণ যেরকম করে প্রত্যাশা করছে সেরকম প্রত্যাশার নির্বাচন হতো, সেরকম ভরসায় দেখছি না আমি। পরের প্রশ্ন। আমি নুরুদ্দিন। আমার প্রশ্ন হচ্ছে, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের মধ্যকার বিদ্যমান ক্ষমতার দ্বন্দ্বের মাঝখানে
স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে এই নির্বাচনের গুরুত্ব আসলে কতটুকু? প্রশ্নটি কার কাছে? আমার প্রশ্নটি হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার স্যারের কাছে। আমরা এটা একটা বিরাট অসঙ্গতি যে উপজেলা আইনে যেই মাননীয় সংসদ সদস্যদেরকে উপজেলার উপদেষ্টা বানানো হয়েছে এবং উপদেষ্টাদের পরামর্শ গ্রহণ করা যে বাধ্যতামূলক করা হয়েছে, এটা আইনের একটা বড় দুর্বলতা। যে মাননীয় সংসদ সদস্যগণ সংবিধানের 65 অনুচ্ছেদ অনুযায়ী তারা জাতীয় সংসদের জন্য নির্বাচিত এবং তাদের দায়িত্ব হলো আইন প্রণয়ন করা, ব্যাপক অর্থে, একবারে ন্যারো সেন্সে নয়। আর উপজেলা চেয়ারম্যানরা, উপজেলা ভাইস চেয়ারম্যানরা তারা নির্বাচিত হয়েছেন স্থানীয় উন্নয়নের জন্য সংবিধানের 59 অনুচ্ছেদ অনুযায়ী। তাই সংসদ সদস্যদেরকে উপজেলার উপর চাপিয়ে দেওয়া, তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা আইন করে, এটা সংবিধানের লঙ্ঘন, একই সাথে এটা আদালতের নির্দেশেরও লঙ্ঘন। যে আনোয়ার হোসেন মঞ্জু বনাম বাংলাদেশ একটা মামলা হয়েছিল কয়েক বছর আগে, সেই মামলাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটা ডিভিশন বেঞ্চ জাস্টিস আমাদের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং জাস্টিস ফজলে কবিরের সমন্বয়ে গঠিত একটা যে বেঞ্চ, তারা রায় দিয়েছে যে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়নে জড়িত হওয়া, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া সংবিধানের পরিপন্থী। তো এই সংসদ সদস্যদেরকে উপজেলাতে যুক্ত করা হয়েছে সংবিধান লঙ্ঘন করে, আদালতের নির্দেশ লঙ্ঘন করে। তো আমরা উপজেলাকে যদি কার্যকর করতে হয় তাহলে এই অসঙ্গতিটা দূর করতে হবে, সংসদ সদস্যদেরকে উপজেলা থেকে বিযুক্ত করতে হবে। একই সাথে আইনে আরও কতগুলো দুর্বলতা আছে, গঠন প্রক্রিয়ার দুর্বলতা আছে, এগুলো দূর করতে হবে, তাহলে উপজেলা কার্যকর হবে। কিন্তু আপনি তো বললেন যে এটা সংবিধান বিরোধী। সরকার কি মনে করে এটা সংবিধান বিরোধী? সরকারের আচরণে তো এই জন্য একটা মামলা হয়েছে, তারপরেও তো সরকারের আচরণে মনে হয় না। দুর্ভাগ্যবশত এটাই তো আমাদের সংকট, এটাই আমাদের সংকটের উৎস। আমরা সংবিধানকে ব্যবহার করি যখন আমাদের জন্য প্রয়োজন আমরা মনে করি, আবার এটাকে ছুঁড়ে ফেলে দেই যখন এটা আমাদের প্রয়োজন ফুরিয়ে যায়। আমাদের যে রাজনৈতিকভাবে প্রধান বিরোধী দল, তাদেরও কিন্তু উপজেলার কমিটমেন্ট ভালো ছিল না। আমার মনে হয় যে প্রশ্নকর্তার জবাবে আমি একটু অ্যাড করতে পারি যে এইবারের নির্বাচনটা প্রেক্ষিতে হয়তো এই দাবিটা আবারও জোরদার হবে যেন উপজেলাকে শক্তিশালী করা হয়। সুতরাং এইটাকে আমি দাবি জোরালোভাবে উপস্থাপনের একটা সুযোগ হিসেবে দেখছি। এবং আমি আরেকটা লাইন যুক্ত করতে চাই। আমার মনে হয় যে সরকারি দল যে অত ভালো করে নাই, একটা কারণ হলো যে তারা এই উপজেলাকে অকার্যকর করে রেখেছে। দর্শক, আমরা এইমাত্র খবর পেয়েছি প্রধান বিরোধী দল সংসদের বাইরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে পুলিশের ব্যারিকেড ছিল, যার কারণে তিনি আসতে পারেননি শহীদ মিনারে সম্ভবত। তিনি এরপরে এখন ব্যারিকেড প্রত্যাহার হয়েছে। বেগম খালেদা জিয়া বিএনপি পার্টি অফিসে গেছেন গুলশানে, সেখান থেকে তিনি আসবেন এবং সম্ভবত রাত 1টার দিকে। ওই সময় যদি বিটিভি ওয়ার্ল্ড প্রচার করে অবশ্যই আমরা সেই ফুটেজটি আপনাদেরকে দেখাবো। এমনি কেন ব্যারিকেড ছিল এটা কি আমরা এখনো দর্শক আমরা বিস্তারিত জানতে পারিনি। প্রাথমিকভাবে জেনেছি যে ওনার বাসার সামনে পুলিশের ব্যারিকেড ছিল, আমাদের রিপোর্টার জানিয়েছেন। আমরা এই বিষয়ে নিশ্চয়ই বিস্তারিত জানতে পারলে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে। ব্যারিকেড তো একটাই হতে পারে যে ওনাকে ওই সময় বেরোতে না দেওয়া, পরে বেরোতে দেওয়া, যখন শহীদ মিনারে হট্টগোল হট্টগোল হবে, ওর মধ্যে উনি আসলে উনি একটা প্রতিকূল অবস্থার মধ্যে পড়বেন। যেহেতু এখন তো তিনি আর বিরোধী দলের নেতা নন, কাজে আনুষ্ঠানিকভাবে তার কোনো প্রটোকল নেই। এখন এই যদি হয় গণতন্ত্রের চেহারা, তো সেখানে তারা আপনি গণতন্ত্র নেবেন কি করে? যেটা বদিউল মজুমদার বলছিলেন যে গণতন্ত্রকে তো এইভাবে। দর্শক, আমরা আসলে বিস্তারিত একটা ছোট্ট কমেন্ট, এটাকে একটা লোভনীয় জায়গা, এখন আমরা বিস্তারিত যাই না, তো এই বিষয়টা একটু থাক, আর একটু আমরা জানতে পারবো। আমরা এই অনুষ্ঠানের না জেনেও অনেক কিছু বলা যায়, জানার অপেক্ষা নাই। দর্শক, আমরা অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারলে আমরা অবশ্যই আরো আপনাদেরকে জানাবো। পরের প্রশ্ন। আমি আরাফাত আল হুসাইনি বলছি, কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি। আমার প্রশ্নটি হচ্ছে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কাছে। আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা তৃতীয় শক্তির কথা বলছেন রাজনীতিতে। গতকালকে যে নির্বাচন হলো সেখানে তৃতীয় শক্তির কাউকে আমরা নির্বাচিত হতে দেখিনি। প্রশ্নটি হচ্ছে যে গতানুগতিক যে দুই দলীয় রাজনীতি আছে আমাদের দেশে, সেটা থেকে বেরিয়ে এসে তৃতীয় শক্তির উদ্ভবটি আসলে কখন হবে বাংলাদেশে? এরকম সময় বেঁধে তো বলা যাবে না। আমরা এটা বলছি যে এটাই দরকার। যদি আপনি মনে করেন যে দুই দলের মধ্যে দিয়ে আমাদের সমস্যার সমাধান হতে পারে, তাহলে আমি তৃতীয় শক্তি বললেও আপনি শুনবেন, কারণ আপনি আপনার কাজ করবেন, যে কোনো দলের সঙ্গে থাকবেন।
যদি ব্যাপক জনগোষ্ঠী মনে করে যে না এই দুই দল দিয়ে হচ্ছে না, আর একটা দরকার, তাহলে সেটা হবেই। আমরা এই আহ্বানটা জানাচ্ছি এবং নিজেদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা করছি। নিশ্চিতভাবেই আমরা এখনও অতদূর যাই নাই যে প্রথম পর্যায়ে নির্বাচনেই প্রার্থী দিয়ে কয়েকটা জয়লাভ করে চলে আসবো, এরকম জায়গায় যাইনি। তবে সামগ্রিক নির্বাচন যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অস্তিত্ব ঘোষণা করতে পারবো। আমি মনে করি যে আমাদের অন্তত কয়েকজন প্রার্থী তাতে জিতেও আসতে পারেন। আপনার সমর্থনে একটা কথা বলতে চাই, তরুণ বন্ধুদের সম্পর্কে সবসময় শুনি, আজকাল শুনি যে তারা রাজনীতি সম্পর্কে খুব বেশি উৎসাহী নন। তো তরুণ বন্ধুদের কাছে আমার অনুরোধ, তারা যদি মনে করেন যে এখন যে প্রচলিত রাজনৈতিক ধারা আছে এটি গ্রহণযোগ্য নয়, বিকল্প একটা নতুন ধারা আসা উচিত, তাহলে তো বিকল্প ধারা বলতে আমি ওই বিকল্প ধারা বলছি না, মানে নতুন একটা রাজনীতি আসা উচিত বা নতুন শক্তির উদ্ভব হওয়া উচিত, তাহলে আমি তাদেরকে অনুরোধ করব তারা যাতে এই প্রক্রিয়ার মধ্যে মানে সম্পৃক্ত হন। অবশ্যই। পরের প্রশ্ন। আমি মোহাম্মদ আরিফ বলছি। আমার কোয়েশন হচ্ছে যে গতকালকে নির্বাচনের পর আমি মান্না স্যারের কাছে প্রশ্নটা করছি যে গতকালকে নির্বাচনের পর আপনি একটি মধ্যবর্তী জাতীয় নির্বাচনে আসা কতটা দেখছেন, এটা কি আদৌ হবে বলে আপনি আশা করেন? এটা গতকালকে নির্বাচনের ব্যাপারে সাথে খুব যুক্ত করছি না, কারণ এই সরকার যখন নির্বাচন যে আমি এটাকে নির্বাচন বলতে চাই, আমি বারবারই বলি 5ই জানুয়ারির আগে কথাটা এরকম করে বলেছে যে এটা একটা সংবিধান রক্ষার নির্বাচন। যখন 5 জানুয়ারি পার হয়ে গেছে তারা মোটামুটি নির্বিঘ্নে আবার ক্ষমতায় বসতে পেরেছে, সাথে সাথে বলতে শুরু করেছে ওগুলো কোনো কথাই নয়, আমরা 5 বছরই থাকবো। সেই অর্থে কোনো রকম সম্ভাবনা আমি দেখি না। যদি মানুষ এক হয়, পথে নামে, দাবি তোলে, বিরোধী দল ঘুরে দাঁড়াতে পারে, সিভিল সোসাইটি নামে সামগ্রিক পরিস্থিতি যদি তৈরি হয় তবেই আর একটা নির্বাচন হতে পারে, না হলে হবে না। তবে একই সাথে আমি একটু যুক্ত করতে চাই যে সরকারি দলের, ক্ষমতাসীন দলের মধ্যে যদি অনুভূতি সৃষ্টি হয় যে যে সংসদের বাইরে যে বিরোধী দল, সেই বিরোধী দলের পক্ষে এখনো বিরাট জনসমর্থন আছে, তাই তাদের আত্মবিশ্বাসী হওয়ার বোধহয় অবকাশ তেমনটা নেই। এই অনুভূতি যদি তাদের মধ্যে সৃষ্টি হয় এবং এই যে জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, তাহলে হয়তো তাদের বোধোদয় হতে পারে এবং হয়তোবা একটা সংলাপ সমঝোতা হতে পারে এবং দ্রুত একটা নির্বাচন হতে পারে। যদি এইসবের আমি শুধু একটা বাক্য যোগ করতে চাই ওখানে, যে সরকারের যদি এই বোধোদয়টা হয় এবং যদি 2014 সালের মধ্যে সরকার নির্বাচনের একটা তারিখ ঘোষণা করেন, সেটা হতে পারে যাতে 2015 জানুয়ারি মাসেও পড়তে পারে গিয়ে, তাহলে কিন্তু সংকট আমরা মানে সংকট উত্তরণ হবে। না হলে কিন্তু আমরা আরও অনেক বেশি সংকটে পতিত হব, যেখান থেকে আমাদের উঠে আসা কষ্টকর হবে। এটা একটা ভালো প্রস্তাব আর কি। নাইম ভাই কি বলবেন? হ্যাঁ, আমার মনে হয় যে এগুলি কাছাকাছি। জিনিসটা হচ্ছে যে নির্বাচনটা এক্স্যাক্টলি কবে হবে এটাও নির্ভর করবে যদি আমরা এনগেজড হই। বিষয়টা হচ্ছে সরকার, আমার ধারণা, আমি বদি ভাইয়ের অ্যাঙ্গেলে যদি বলি যে এই নির্বাচনটার পর সকল রাজনৈতিক দলেরই আবার হিসেব নিকাশ করতে হবে যে আসলে স্ট্যান্ডিংটা কি, কোথায় কি, এবং সেটা করলে আমরা যদি এনগেজড হই সকলে, মানে সকল স্টেক হোল্ডার এনগেজড হলে নির্বাচনটা 14-15 সালের জানুয়ারি ফেব্রুয়ারি কবে হবে এটা ইম্পর্টেন্ট হবে না। ইম্পর্টেন্ট হবে ওইটাই আমাদের একটা বড় অর্জন হবে যে এনগেজমেন্টে আসলাম এবং আমরা যেন কেবলমাত্র একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটা মানে ন্যারো বা খুবই সীমিত আকারের কোনো সমাধানের চেষ্টা না করি। কারণ যেহেতু আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা হয়েছে, অনেক আমাদের মানে আত্মত্যাগ এই গত কিছু দিনে, সেক্ষেত্রে আমাদের অর্জনটা যেন আরো একটু দীর্ঘস্থায়ী হয় এবং আরো ডিপার হয়। ডিপার বলতে এই যে আজকে আমাদের আলোচনার বিষয় যে উপজেলা বা লোকাল গভর্নমেন্টের স্ট্রেংথেনিং, এগুলিও যেন আমাদের বৃহত্তর সমঝোতার মধ্যে আসে। নির্বাচনের পর কে পার্লামেন্টে অংশগ্রহণ করবে বা বয়কট করবে ইত্যাদি বিষয়গুলিও যেন আসে। না, কিন্তু নাইম যেটা বললেন এটা কিন্তু এই প্রক্রিয়ায় গেলে এটা কিন্তু কালক্ষেপণের একটা ব্যাপার হবে এবং যখনই আপনি কালক্ষেপণে যাবেন তখনই সময় বেশি লাগবে। সময় যত বেশি লাগবে তত উত্তাপটা আরও অনেক বেশি তীব্র হবে এবং তখন কিন্তু সংকটটা ওখান থেকে ফিরে আসা কষ্টকর হবে। যদি এই যে অনেকেই বলেন যে একটা প্যাকেজ করতে হবে আমাদের, এখনকার ইস্যুটা কিন্তু প্যাকেজের ইস্যু না, এখনকার ইস্যুটা হচ্ছে ডেমোক্রেসি বনাম অটোক্রেসির ইস্যু। খুব পরিষ্কার, আমি যেভাবে কিন্তু ডেমোক্রেসির মধ্যে তো মাহফুজুল্লাহ ভাই ওই 2-3টা, আমি কিন্তু অনেক বিষয় বলছি না মাহফুজ ভাই, আমি অনেক কিছু বলছি না। আমাদের তো
অগ্রাধিকার চিহ্নিত করা যায়, যে ৩-৪টা বিষয় অন্তত আমরা একমত হই, এরকম আমি আপনি কেমন করে করবেন? তথ্যমন্ত্রী যে বক্তৃতা শুনলাম যে ওদেরকে নিশ্চিহ্ন করে দেবেন, তো নিশ্চিহ্ন করতে করতে তো দেখুন যে এখন ওরা তো একটা নির্বাচনের ব্যাপারেও সমাধান হবে না, নাইম ভাই যদি হয়, অবশ্যই হবে। নাইম ভাই যেটা বলছেন একটা আছে যে আসলে ওই জায়গাটা পৌঁছানোর জন্য যে এই যে তিক্ততা রেষারেষি যেটা আপনি উল্লেখ করলেন, এই জায়গাটা কমায় মানে আনার একটা পদ্ধতি। না, পদ্ধতি কেমন করে করবেন? জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, আমি এখন বলতে বাধ্য হচ্ছি, তিনি যদি প্রধান বিরোধী দলের নেত্রী সম্পর্কে বলেন যে আপনাকে তওবা করতে হবে, তো জাতীয় সংসদের তো এই সংসদ টিকে থাকারই কোনো ইয়ে নাই, যুক্তি নাই। এবং যিনি ডেপুটি স্পিকার হয়েছেন তিনি ডেপুটি স্পিকার পদের অমর্যাদা করেছেন। হি ইজ নট সাপোজ টু টেক এনি পার্টিজান স্ট্যান্ড। উনি তো ডেপুটি স্পিকার বা স্পিকার, তারা কেন দলগত অবস্থান নেবেন? এই মন্তব্য তিনি কী করে? এরপরে আপনি সহনশীলতার জায়গাটা কোথায় পাবেন? এই ইতর ভাষা দলের নিচু পর্যায়ের কর্মীরা যদি ব্যবহার করে, আমি সেটা গ্রহণ করতে রাজি আছি। উপরের পর্যায়ে মানুষরা তো ইতর ভাষা প্রয়োগ করবেন না, তারা সমালোচনা করবেন, শালীন ভাষায় করবেন। এইগুলিও কিন্তু এনগেজমেন্টের একটা কারণ, যে আমাদের ওই এনগেজমেন্ট দরকার, যেন আমরা এগুলি থেকে মুক্ত হই। ওই এনগেজমেন্টে আপনি ভদ্রলোক বানাতে পারবেন। আমাদের যোগাযোগ মন্ত্রী তো বললেন যে তাদের আত্মসমালোচনা করতে হবে, যে তাদের খুঁজে বের করতে হবে কেন তাদের পরাজয় ঘটলো। তো এটা তো ইতিবাচক আমি মনে করি, যে এটা যদি ঘটে, এটা আমাদের দেশে ঘটে না, আমরা দেশে কেউ আত্মজিজ্ঞাসা করে না, আত্ম উপলব্ধিতে পৌঁছে না। কিন্তু এটা যদি সত্যিকারেই ওনাদের ওই যে মতামত হয়, তাহলে তো আশাবাদী হইতে হয়। এবং একটা জিনিস কি, সরকারি দলের তো অতি আত্মবিশ্বাসী হওয়ার বোধহয় সুযোগ নেই। আবার একটু প্রসঙ্গে আসি, আপনি কি মনে করেন যে এটা তার আন্তরিক অভিব্যক্তি? কোনটা আন্তরিক কোনটা আন্তরিক না, না, যখন বলছেন যে এটা একটা ভালো লক্ষণ, তখন আপনাকে কনভিন্স হতে হবে যে এই দিকে বিষয়টা যেতে পারে। এটা প্রাইভেটলি ওনার আন্তরিকতার একটা প্রতিফলন, কিন্তু উনি দলগতভাবে এটা এস্টাবলিশ করতে পারবেন কিনা সেটা উই আর নট শিওর। এখন আমি প্রাইভেট বিষয়টাও বলি, উনি যখন বলছেন যে এটা প্রধানত তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে হচ্ছে, তখন আমার কাছে খুবই সারপ্রাইজিং মনে হয়েছে। তারা বলে বেড়াচ্ছেন যে বিএনপির কোনো সাংগঠনিক শক্তি নাই, দল কাকে বলে, আন্দোলন কাকে বলে, কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আন্দোলন ভাঙতে, এগুলো আওয়ামী লীগই জানে। এখন ইলেকশন হেরে যাওয়ার পরে বলছে আমরা, এটা কিন্তু তাদের একটা আর্গুমেন্ট আছে মান্না ভাই, তারা বলে যে বিএনপির আসলে ভোট নাই, ওই আওয়ামী লীগের বিরুদ্ধ ভোটগুলি তারা পায়, তো তারা বলবে আমাদের সাংগঠনিক দুর্বলতার জন্য আমাদের ভোটগুলি চলে গিয়ে ওদের বাক্সে পড়ে, এইরকম আর কি ব্যাখ্যা। আমাদের আসলে রাজনীতির একটা সমঝোতা হতে হলে না, হয়তো এই ধরনের আলাপ আলোচনারও পরিবর্তন হবে যদি আমরা এনগেজমেন্টে যাই। আচ্ছা নাইম, এরকম বলতে পারেন কি যে কি বিষয়ে আর এনগেজমেন্ট হতে পারে আদার দ্যান মানে হোল্ডিং অফ এন ইলেকশন? কি বিষয় আসতে পারে? ইলেকশন হোল্ডিং এর সাথে তো নির্বাচন কমিশন শক্তিশালীকরণের ব্যাপারটা একদম ওতপ্রোতভাবে জড়িত হবে, পুনর্গঠনের প্রশ্ন আসতে পারে। সঙ্গে আমি স্থানীয় সরকার ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। আমার মনে হয় যে এই তিনটা প্রধান নির্বাচনের পরে, এগুলি ছোট ছোট বিষয়, যে পার্লামেন্ট বয়কট বা বয়কট না করা, তারপরে মনে করেন যে আমাদের কতগুলি ফান্ডামেন্টাল, যেমন আমরা বলি বিরোধী দল কেন নেগলেক্টেড ফিল করে, আমরা একটা ছায়া সরকার পদ্ধতিটা অফিসিয়ালি স্ট্যাম্প করতে পারি কিনা, যাতে আমার মনে হয় যে এরকম কিছু করা যেতে পারে। মানে টোটাল রাজনৈতিক পরিস্থিতির উপরই আপনি একটা ঐক্যমত্যের কথা বলছেন। টোটাল রাজনৈতিক যে ডিমান্ড, তার মধ্যে প্রায়োরিটির অংশগুলো, আমি বলছি না যে সবকিছু হয়ে যাবে না, কিন্তু অনেকগুলো আরেকটা যে কথাগুলি বললেন, এগুলি প্রত্যেকটি বিষয় তো রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের মধ্যে লেখা থাকে, যে সংসদ বয়কট করব না, এতদিন এটা হলে এটা হবে, ওইটা হলে ওইটা হবে, সব। যেমন ধরেন 2008 সালের নির্বাচনের সময়, নির্বাচন আগে আওয়ামী লীগের যে ইশতেহার, সেখানে ছিল জিরো টলারেন্স এই যে ইয়ের ব্যাপারে, আপনার ক্রস ফায়ার বা এই যে এনকাউন্টারের ব্যাপারে। এবারের ইয়েতে ইশতেহারে কিন্তু এই বিষয়টাই নাই। তো আপনি এই এঙ্গেজমেন্টে কোন জায়গায় গিয়ে রিচ করবেন? আর স্থানীয় সরকারের বিষয় এটাও কিন্তু লেখা আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী, আমার যতদূর মনে পড়ে। তো সেটা গিয়ে বাস্তব, তারা যদি ওইটা বলেন যে আমরা যা যা ঘোষণা করছি এগুলো আমরা ওই রকম অবস্থানে গেলে জিতলে আমরা বাস্তবায়িত করব, তাহলে একটা কথা। আমি ওই যে আপনার এই মতামতের সাথে একমত যে আমাদের দ্রুততার সাথে একটা নির্বাচন হওয়া দরকার, সবার অংশগ্রহণে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। কিন্তু তারপরে কি, সেই নির্বাচনের পর তো পরদিন তো হরতাল হবে, সেই রূপরেখাটা তো এখন আমরা এবং এই নির্বাচনের জন্য একটা সমঝোতা পৌঁছতে হবে, যে নির্বাচনকালীন সবচেয়ে বড় ইস্যু তো হলো নির্বাচনকালীন সরকারটা কি হবে, নির্বাচন কমিশন কি হবে। তো সমঝোতায় যদি পৌঁছতে হয় আমরা এবং তাহলে আরও
অনেকগুলো বিষয়ে কেন সমঝোতা নয়? না, অনেকগুলো বিষয়ে সমঝোতা তো অবশ্যই হতে হবে, কিন্তু সেইটাকে যদি আপনি প্যাকেজ করতে চান, প্যাকেজ করলে আমার যেটা ভয় তাহলে সময় অনেক বেশি লাগবে, এবং সময় যত গড়াবে, যদি বলেন যে ওই যে জানুয়ারি মাসে 15 না আমি তো বললাম ওইটা হইলেও কিন্তু একটা সময় থাকে কিন্তু। না আপনি যদি ফিরোজ, আপনি যদি নির্দিষ্ট করে দেন, আপনি যদি ঘোষণা করেন, ধরেন এটা মানে একটু কথা কালকে যদি ঘোষণা করেন যে আমি নভেম্বরের 10 তারিখে নতুন জাতীয় সংসদ নির্বাচন হবে, তাহলে আপনি লিমিট করে দিচ্ছেন কিন্তু। হ্যাঁ, কাজে এইটা হচ্ছে খুব আমি আর ওই যে আপনি বললেন যে ওইখানে প্যাকেজ করার কিন্তু সমস্যা। আপনি আসলে মূলত ইস্যু 3টা এখানে। একটা হচ্ছে যে নির্বাচন হলে যে রায় হবে সেই রায় আমি মেনে নেব, সবাইকে এটা বলতে হবে। নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে হবে, এবং তার জন্য যে প্রতিষ্ঠান দরকার নির্বাচন কমিশন, সেই ধরনের নির্বাচন কমিশন সেভাবে ঢেলে সাজানো হবে। এই 3টা ঐকমত্যে যদি আপনি পৌঁছাতে পারেন তাহলে কিন্তু অনেক দূর আপনি এগিয়ে যান। এই ঐকমত্যটা না হওয়ার পেছনে যে দলগত কতগুলি বিরোধের জায়গা আছে, আমরা ওইটা তো আলোচনা করতে হবে, কারণ তাদের মাথার মধ্যে তো ওইগুলি। এখন মনে করেন খালেদা জিয়াকে ওনার বাড়ি থেকে বের করে দেওয়া, এটা যদি তার মাথার মধ্যে থাকে, এটা নিয়ে সমাধান করতে হবে। তারেক রহমান ইস্যুতে বিএনপির কাছে এটা ইম্পর্টেন্ট, আওয়ামী লীগের কাছে যেমন ইম্পর্টেন্ট 15ই আগস্ট কিংবা 21শে আগস্ট। আমার মনে হয় যে যেগুলি আমরা জানি দুইটা দলকে সারাক্ষণ মানে বিদ্বেষের মধ্যে রাখে, মানে আমরা যেটা বলি ডিপ রুটেড হেট্রেড, এখন আপনি ডিপ রুটেড হেট্রেডগুলি একটু আলোচনা না করে আমরা একটা সাময়িক সমাধানে যাব, নির্বাচনের পরের দিন তো আবার আনসার্টেনটি। আমি নাইমের সঙ্গে একটু ডিফার করি, কারণ ইতিহাসের কিছু ঘটনা আছে এইটা অঙ্কের ফর্মুলা দিয়ে সলভ করা যায় না। যেমন ধরেন আপনি খালেদা জিয়ার বাড়ি থেকে প্রত্যাহারের কথা, মানে তাকে মানে সরিয়ে দেওয়ার বা তাকে উৎখাত করার কথা বললেন, আপনি সেখানে কি দিয়ে তার মনে যে কষ্ট হয়েছে বা তিনি যে চোখের জল ফেলেছেন কি দিয়ে সেটাকে কম্পেনসেট করবেন? আপনি যে ক্যান্টনমেন্টে যান সেখানে এখন প্রাসাদোপম বহুতল ভবন হয়ে গেছে, ওগুলি কি ভেঙে আবার ওনাকে ওইখানে বসাতে পারবেন না। সরকার কি ওই জন্য সরি বলবে না, সরকার বলবে যে আদালতের রায় হয়েছে। কাজে এগুলো কতগুলো জিনিস হচ্ছে আপনার নর্মাল প্রক্রিয়া দিয়ে। আপনি 15 আগস্টের কথা, 15 আগস্টে তো আপনার একটা রায় হয়েছে, কিছু লোকের ফাঁসি হয়েছে, তারপরের যেটা যে কেন হত্যা হয়েছে, তাহলে সেটাকে আপনাকে কমিশন করতে হবে, কমিশন করে বের করতে হবে যে কেন তিনি মানে তার বিরুদ্ধে এই ধরনের কাজ হলো। সেগুলো না 15 আগস্টে যে জন্মদিন পালন, মানে আমার মনে হয় এই সেনসিটিভিটিগুলো থাকবে। এটা আপনাকে নর্মাল প্রসেস, আপনি যদি এখন এটার ব্যাপারে ঐকমত্য করতে চান আগামী 10 বছরও করতে পারবেন। আমাদের এই ব্যক্তিগত এবং দলীয় যে বিরোধ, সেগুলোর ঊর্ধ্বে উঠেও আমাদের কতগুলো বিষয় আছে যেগুলো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে অকার্যকর করে ফেলে। এই যেমন আমাদের দলে যদি গণতন্ত্র না হয়, আমাদের দলগুলোর মধ্যে যদি সহাবস্থান না হয় এবং একে অপরের সাথে যদি কথাবার্তা না বলে, এই রকম কতগুলো বিষয়ে যদি আমাদের সমঝোতা না হয়, তাহলে তো এই যে নির্বাচনের পর দিনই আবার শুরু হবে। করতে করতেই 1 বছর পার হয়ে যাবে। ব্রেকে যেতে হবে। দর্শক, আমরা ব্রেকে যাচ্ছি, তবে তার আগে কয়েকটি এসএমএস খুব দ্রুত পড়ে নিচ্ছি। ধানমন্ডি থেকে সেলিম লিখেছেন, আজ দেখলাম ইনু সাহেব প্রশ্ন করেছেন মানুষ কেন জামাতকে ভোট দেয় সেটা তিনি বুঝতে পারেন না। মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারার কথা অকপটে স্বীকার করার জন্য মাননীয় তথ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। রহমত লিখেছেন, যশোর থেকে ক্ষমতার বাইরে থেকেও বিএনপি উপজেলা নির্বাচনে জয়ী উঠাতে হবে। লেখা আটকে আছে। জি, জয়ী হওয়া 9 নম্বরটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, 9 নম্বর, 8 নম্বর। যশোর ক্ষমতার বাইরে থেকেও বিএনপি উপজেলা নির্বাচনে জয়ী হয়েছে, এখন তাদের রাজনীতি কি হওয়া উচিত? জনাব মাহফুজুল্লাহ সাহেব একটু বলবেন কি? আপনাদের জাতীয় পয়েন্ট একটু মনে রাখেন না। মিরপুর থেকে রানা লিখেছেন, দেশ জুড়ে এত বিরূপ প্রচারণা সত্ত্বেও উপজেলা নির্বাচনে জামাতের এত ভালো রেজাল্ট করার পেছনে মূল কারণ কি? কেউ একটু বলবেন কি? জামাত নিয়ে বারবার আসছে বিভিন্ন। মুগদা থেকে মকবুল লিখেছেন, উপজেলা নির্বাচনে এমন ভরাডুবির পর আওয়ামী লীগের এখন উচিত নয় নতুন করে জাতীয় নির্বাচন দেয়া। আসলে কি ভরাডুবি? 8-10টা পার্থক্য। যাই হোক, কালিয়াকৈর গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম লিখেছেন, উপজেলা নির্বাচনে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল মাত্র একটি আসনে জয়ী হয়েছেন। এই বিশাল জয়কে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? এটা অবশ্যই বিশাল জয় নয়। মগবাজার থেকে মোবাশ্বের লিখেছেন, জামাতের 15.60% ভোট পেয়েছে। বদুল আলম মজুমদার সাহেব এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন?
ময়মনসিংহ থেকে ইকবাল লিখেছেন, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের উচিত ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে উপজেলা নির্বাচনে বিনা ভোটের মাধ্যমে কয়েকজন চেয়ারম্যান পাওয়ার চেষ্টা করা, তাহলে হয়তো জাতীয় পার্টিকে এত বেইজ্জতি হতো না। ইঞ্জিনিয়ার তৌফিক লিখেছেন, জামাতের এই যে 12 আসন পাওয়া, এর জন্য আসলে সরকারই দায়ী। কারো বিরুদ্ধে অন্যায় অত্যাচার করলে জনগণের সিম্প্যাথি দুর্বলের প্রতি যায়, এখানেও তাই হয়েছে। আমরা জানি না আসলে কী কারণে হয়েছে। ঢাকা থেকে রায়হান লিখেছেন, যে দেশে পুলিশ নিজে জাল ভোট দেয় সেখানে গণতন্ত্র কিভাবে আশা করা যায়? অবশ্যই নিন্দনীয় কাজ। ঢাকা থেকে মাসুম লিখেছেন, আচ্ছা আপনাদের কি মনে হয় বাংলাদেশে কি আর কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারবে? খুলনা থেকে শাহরিয়ার লিখেছেন, আমার তো মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যত বেশি ভিন্ন মতকে অবজ্ঞা করবেন তত বেশি তিনি জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। যাত্রাবাড়ি থেকে হেদায়েত লিখেছেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান পেয়েছে 24টি আর জামাত পেয়েছে 23টা। এই ফলাফলকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন? সমান। দর্শক, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি, সঙ্গেই থাকুন।